ওনারা কথা তুললেই বলা হচ্ছে যে বাজেট নিয়ে সারা দেশে আনন্দের বন্যা মিছিল বয়। তো আমরা বাজেট 11ই জুন এটা উপস্থাপন করার পর সারা দেশের যে সমস্ত জায়গায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের মতন যে প্রতিক্রিয়াগুলো দেখলাম, আমার মনে হয় এই মানুষগুলো কি ওনাদের দৃষ্টিতে মানুষ না, বা এই দেশের জনগণ না? এরা যদি জনগণ হয় বা মানুষ হয় তাহলে তাদের এই প্রতিক্রিয়া কেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026-27 সম্পর্ক বাজেটে বলতে গেলে আমি এই কথা বলবো যে এটা লুটপাটের বাজেট। এই বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়। আমি আমার কুষ্টিয়ার 3 আসনের জনগণের পক্ষ থেকে বাজেট সম্পর্কে কিছু আলোচনা এবং প্রস্তাবনা রাখতে চাই মহান সংসদে। মাননীয় স্পিকার, জাতীয় বাজেট একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার অন্যতম প্রধান মাধ্যম। বাজেটের মূল ভিত্তি হলো রাষ্ট্রের আয় এবং ব্যয়। তাই রাষ্ট্রীয় আয় বৃদ্ধির ব্যাপারে যেমন আমাদের সচেষ্ট থাকতে হবে, তেমনি ব্যয়ের ক্ষেত্রেও আরো সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। মাননীয় স্পিকার, অতি প্রয়োজনীয় উল্লেখযোগ্য ব্যয়ের খাত চিহ্নিত করি দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে যথাযথভাবে ব্যয় করতে হবে, এটাই আমরা মনে করি। রাষ্ট্রের আয় বৃদ্ধির জন্য কর প্রশাসনের আধুনিকায়ন, কর ফাঁকি রোধ, অর্থ পাচার, রপ্তানি বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে রাজস্ব আহরণের নতুন ক্ষেত্র খুঁজে বের করতে হবে। দেশের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা নিরসনে শিল্পায়নের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। বৈদেশিক রেমিটেন্স বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা অধিক প্রয়োজন। মাননীয় স্পিকার, ব্যয়ের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। কৃষি ক্ষেত্রে যত উন্নয়ন হবে দেশ তত অর্থ সমৃদ্ধ হবে। এজন্য কৃষকদের স্বল্প মূল্যে সার, বীজ এবং শুল্ক মুক্ত কৃষি সরঞ্জামাদি সরবরাহ করা প্রয়োজন। শিক্ষা খাতে বাজেট বরাবরই কম থাকে। এবার যতটুকু হয়েছে আমরা চাই বিশেষত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার ক্ষেত্রে এই বাজেটের সঠিক ব্যবহার যেন করা হয় এবং গবেষণার জন্য বাজেটকে আরো বৃদ্ধি করা দরকার। এই বাজেট এত কম যে তা দিয়ে দেশে অর্থনৈতিক সমৃদ্ধিতে তেমন কোনো ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না বলে গবেষকরা জানাচ্ছে। মাননীয় স্পিকার, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের জন্য প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে অবহেলিত। ইবতেদায়ী মাদ্রাসা এবং সকল জেলা শহরে আমি একটা করে ফাজিল এবং কামিল মাদ্রাসা জাতীয়করণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ব্যবস্থা এবং এবারের বাজেটে আসলে বাজেট আরো যথার্থ হতো বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে বলে আমি মনে করি। তাই সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিকায়ন, উন্নয়ন এবং রেল সম্প্রসারণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আমার কুষ্টিয়া ঝিনাইদহ এই 45 কিলোমিটার মাঝখানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এখানে প্রায় 20 থেকে 22 হাজার ছেলে মেয়েরা লেখাপড়া করে। এদের জন্য ট্রেনের যে ব্যবস্থাটা করা হয়েছে, রেল লাইন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা শুনেছি, এখনো কার্যকর কোনো ভূমিকা দেখতে পাইনি। আশা করি এই ব্যবস্থাটাও এই আগামী বাজেটে অন্তত আসবে। এই বিশাল বাজেট প্রণয়ন হওয়ার বিগত সময়ের মতো বর্তমান সরকার দলীয় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তিবর্গ যে অর্থ পাচার করবে না তার নিশ্চয়তা কে দেবে? দুই দল থেকেই আমরা বহু কথা শুনেছি বাজেটের উপরে। আমার মনে হচ্ছে গতানুগতিক কথাই বেশি আসতেছে। ওনারা কথা তুললেই বলা হচ্ছে যে বাজেট নিয়ে সারা দেশে আনন্দের বন্যা মিছিল বয়।
তা আমরা বাজেট 11ই জুন এটা উপস্থাপন করার পর সারা দেশের যে সমস্ত জায়গায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনের মতো যে প্রতিক্রিয়াগুলো দেখলাম, আমার মনে হয় এই মানুষগুলো কি ওনাদের দৃষ্টিতে মানুষ না, বা এই দেশের জনগণ না? এরা যদি জনগণ হয় বা মানুষ হয় তাহলে তাদের এই প্রতিক্রিয়া কেন? সুতরাং বাজেট নিয়ে এক্ষেত্রে অর্থ প্রচার রোধে সরকারের সুনির্দিষ্ট কোনো পলিসি আমরা যেহেতু জানতে পারিনি। স্বাভাবিকভাবে দেশের সব শ্রেণীর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকে এই বাজেট। তাই বাজেট ঘোষণার আগে থেকে মোটামুটিভাবে একটি উৎসাহ সবার মধ্যে বিরাজ করে, কিন্তু দেশের মধ্যে এমনও মানুষ আছে যারা বাজেট বুঝে না, আবার বুঝার তেমন আগ্রহ দেখায় না। বাজেট বলতে তারা যেটা বুঝে সেটি হলো, আবার বুঝি দ্রব্যমূল্যের দাম বাড়লো। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আমি গঠনমূলক কিছু পর্যালোচনা করতে চাই, কারণ আমরা জনগণের স্বার্থবিরোধী কোনো বিষয় নীরবে মেনে নিতে পারি না। মাননীয় স্পিকার, বাংলাদেশ শিল্প নির্ভর হয়েছে যেমন সত্য, তেমনি আরো অনেক শিল্প হারিয়ে গেছে কিংবা যাচ্ছে। আমি বলতে চাই, বাজেট যেহেতু বড় এবং জিডিপির 3.6% ঘাটতিও আছে, তাহলে আমাদের সম্ভাবনাময় শিল্পগুলোকে জাগিয়ে তুলতে হবে। মাননীয় স্পিকার, বিপুল সম্ভাবনাময় পর্যটন শিল্প আজ হেলায় হারিয়ে যাচ্ছে। অব্যবস্থাপনা ও অনিরাপত্তার কারণে বিদেশি পর্যটকরা আকৃষ্ট হচ্ছে না। মাননীয় স্পিকার, এমনকি দেশীয় পর্যটক ও বিনিয়োগকারীরাও কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করায় প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। মাননীয় স্পিকার, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবন এবং অসংখ্য প্রাকৃতিক সম্পদ থাকার পরও আমাদের আন্তর্জাতিক পর্যটন আয় মাত্র কয়েকশো মিলিয়ন ডলারে সীমাবদ্ধ। মাননীয় স্পিকার, চামড়া শিল্পের মতো একটি লাভজনক শিল্প সিন্ডিকেটের ফাঁদে পড়ে হারিয়েছে এটির ঐতিহ্য। মাননীয় স্পিকার, এশিয়ার অন্যতম কাগজ কল কর্ণফুলী পেপার মিল আজ ধুকে ধুকে চলছে। 2010 সালে পাটের জিনোম সিকোয়েন্স তথা জীবন রহস্য আবিষ্কার করে বাংলাদেশের বিজ্ঞানীরা। ধারণা করা হয়েছিল এরপর হয়তো পাটের উৎপাদন বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আজ আমরা যতটা প্লাস্টিকমুখী তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে পাটের উৎপাদন কমে যাওয়া, পাটকল বন্ধ হয়ে পাটজাত পণ্যের ব্যবহার কমে যাওয়া। মাননীয় স্পিকার, তৈরি পোশাক রপ্তানিতেও আমরা শীর্ষে, তবে এখনো কাঁচামাল উৎপাদনে আমরা পিছিয়ে আছি। দেশীয় কাঁচামাল ব্যবহার করতে পারলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির সাথে সাথে একটি শক্ত শিল্পবিদ গড়ে উঠবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা যদি স্বনির্ভরতার পথগুলো বন্ধ করে শুধুমাত্র বৈদেশিক ঋণ আর কর আরোপ করে বাজেট ঘাটতি পূরণ করতে চাই, তাহলে অদূর ভবিষ্যতে বাজেটের কথা শুনলে দেশের মানুষের দম আটকে আসবে। তাই গঠনমূলক পর্যালোচনার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ করতে আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণে যে বাজেট প্রস্তাব করা হয়েছে তা পূর্ববর্তী বছরের তুলনায় অনেক বেশি হওয়ায় আমি আশাবাদী স্বাস্থ্য খাতে আমরা দৃশ্যমান ও উল্লেখযোগ্য কাজ দেখতে পাব। মাননীয় স্পিকার, আমি চট্টগ্রামের সীতাকুণ্ড এবং মিরসরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে যে অবকাঠামোগত দুর্বলতা এবং লোকবল সংকটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি দেখেছি, আশা করি সেটা দ্রুত হ্রাস পাবে। মাননীয় স্পিকার, একটি কথা না বললেই নয়, মিরসরাই এবং সীতাকুণ্ড উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত দুইটি গুরুত্বপূর্ণ শিল্প নির্ভর উপজেলা, অথচ এই দুইটি উপজেলা মিলিয়ে একটি ট্রমা সেন্টার নেই। মাননীয় স্পিকার, মহাসড়কের কিংবা যে কোনো দুর্ঘটনা তাৎক্ষণিক সেবা দেওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্যে এই অঞ্চলে অর্থ বছরে একটি ট্রমা সেন্টার প্রতিষ্ঠা হবে, এটি আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এখনকার যুগকে বলা হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। গত কয়েক বছরে প্রযুক্তির পরিবর্তন বা আধুনিকায়ন হয়েছে অত্যন্ত দ্রুততার সাথে, কিন্তু আমার মনে হয় না আমরা সেই গতির সাথে তাল রাখতে পারছি। মাননীয় স্পিকার, আমি যেহেতু শিক্ষকতা পেশায় ছিলাম,
আমি সচক্ষে দেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যে আইসিটি পড়ানো হয় সেটা কেবলমাত্র পরীক্ষা পাশের জন্য। changetv.press এক ফোঁটা হলুদও নেই।